অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'ভালোবাসা প্রেম নয়'। উপন্যাসটি আমি ৫টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম ৩টি পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকে আমি পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে প্রথম ৩টি পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। শুরু করছি তাহলে ৪র্থ পর্ব। এইরকমভাবেই চলল কয়েকদিন। সারাদিন শুকনো, কাজের কথাবার্তা হয়। তারপর রাত্তিরে এক বিছানায় দুজনে অচেনা মানুষের মতন দুপাশ ফিরে শুয়ে থাকে। কামাল অবশ্য মনে মনে দারুণ মুষড়ে আছে। জুলিকে বাদ দিয়ে তার জগতের আর কিছুই থাকে না। জুলিকে সে কি করে দূরে সরিয়ে রাখবে? এত কাছে জুলি, তবু তাকে সে স্পর্শ করতে পারে না। শরীর স্পর্শ করার আগে তার মনটা ভালো মতন বুঝে দেখা দরকার। দূরত্ব ঘোচাবার চেষ্টা করেও কামাল পারে না। এক একদিন সে জুলেখার মান ভাঙাবার চেষ্টা করে। ফিস করে ২-৩ বার ডাকে, জুলি, জুলি। কোনো উত্তর নেই। জুলি, সত্যি কথা বললে আমি কিছুই মনে করব না। টাইগারের সঙ্গে যদি তোমার ভাব হয়েও থাকে, তাতেও কিছু আসে যায় না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে সব খুলে বলবে। আমাদের মধ্যে সেরকমই কথা ছিল না? কোনো উত্তর নেই। তুমি এখানে এসেও টাইগারকে চিঠি লেখো নাই? কোনো উত্তর নেই। জুলি, তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। কেন তুমি আমাকে কষ্ট দাও? কোনো উত্তর নেই। এদেশে শরৎকালে অনেক গাছের পাতা লাল হয়ে আসে। তখন এখানকার প্রকৃতি একেবারে ঝলমল করে। তারপর আসে পাতা ঝরার দিন। শরৎকালের বিকেলও সুদীর্ঘ। আকাশের আলো নিভতে নিভতে ঘড়ির কাঁটায় ৯টা-১০টা বেজে যায়। শরতের বিকেলে কেউ ঘরে বসে থাকে না। শনিবার কামাল সবাইকে নিয়ে বেড়াতে এলো পার্কে। অতি বিশাল উদ্যান, সেখানে নানা রকমের গাছ। একদিকে একটা প্রকাণ্ড ঝিল, তাতে রাজহংসী ভাসে। চতুর্দিকে নানান রকম যুবক যুবতীতে একেবারে সয়লাব। কামালের বাবা মায়ের সঙ্গে জুলেখাও এসেছে। ওমরকেও বলা হয়েছিল, সে আসেনি। সিরাজুল আর বেবিকে আনা হয়েছে সঙ্গে। ওরা হুটোপাটি করছে, কামালও মেতে উঠেছে ওদের সঙ্গে। সন্ধে যখন হয় নামাজের সময় হয়ে এসেছে, কামালের বাবা একটা নির্জন জায়গা দেখে নামাজ পড়তে বসলেন। মা জিজ্ঞাসা করলেন, জুলেখা কোথায়? তাই তো, জুলেখাকে তো কিছুক্ষণ ধরে দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? কামাল বলল, আমি দেখে আসছি। বেশ ভিড় আজ। এর মধ্যে কারুকে খুঁজে বার করা শক্ত। শাড়ি পরা কোনো মেয়ে দেখে সেদিকে কামাল ছুটে গিয়েও নিরাশ হয়। এখানে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি মিলিয়ে শাড়ি পরা মহিলার সংখ্যা খুব কম নয়। জুলেখা কি হঠাৎ ভিড়ের ধাক্কায় অন্যদিকে চলে গেছে, না ইচ্ছে করে হারিয়ে গেছে? কামাল লক্ষ্য করছিল সে বেড়াতে এসেও কারোর সঙ্গে একটাও কথা বলেনি। মা প্রায় রোজই পুত্রবধূর নামে নানা রকম নালিশ করছেন। কামালের আর এসব সহ্য হয় না। এখন এক এক সময় তার মনে হচ্ছে মা বাবা চলে গেলেই বাঁচি। প্রায় মিনিট ১০ খোঁজাখুঁজির পর সে দেখল এক জায়গায় একটা দোলনায় একা বসে বসে আস্তে আস্তে দোল খাচ্ছে জুলেখা। গাছের ফাঁক দিয়ে আলো এসে পড়েছে তার মুখে। অপরূপ দেখাচ্ছে তাকে, যেন সে এই পৃথিবীর কেউ নয়। তার চোখ দুটি শূন্যের দিকে। সে এখানে বসে থাকলেও তার মনটা এখন অনেক দূরে। আস্তে আস্তে আপন মনে কি যেন বলছে সে। একটু দূরে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ সে দেখল জুলেখাকে। না, সে আজে বাজে সব কথা ভুলে যাবে। জুলেখা তার নিজের। জুলেখাকে সে কিছুতেই দুঃখ দিতে পারবে না। জুলেখা একদিন বলেছিল না, যে খুব বেশি আপন তাকেই হারাবার ভয় হয়। দোলনায় বসে দুলছে জুলেখা। কামালের দিকে তার নজর পড়ল না। কোন গভীর ভাবনায় মগ্ন সে। কামালের একটা দীর্ঘশ্বাস পড়ল। এত সুন্দর, কিন্তু এত সুদূর। কাছে এসে কামাল খুব আস্তে করে ডাকল, জুলি। ২-৩ বার ডাকের পর জুলেখা মুখ ফিরিয়ে তাকালো। সে দৃষ্টির মধ্যে কোনো আগ্রহ নেই। তুমি এখানে বসে আছো? আমার এখানেই ভালো লাগছে।
আব্বা আম্মা তোমার খোঁজ করছিলেন। ওরা ভাবলেন তুমি বুঝি হারিয়ে গেছো। কোথায় আর হারিয়ে যাব? শোনো জুলি, আম্মা আব্বা তো আর বেশি দিন এখানে থাকবেন না। তুমি আর এই কয়েকটা দিন ওদের সঙ্গে মানিয়ে চলতে পারো না? আমি বেমানান কিছু করেছি? আচ্ছা থাক, তোমাকে ও কথা আর বলবো না। তুমি যেমন আছো তেমনই থাকো। জুলি, তোমার পাশে একটু বসবো? জুলেখার সঙ্গে সঙ্গে দোলনা থেকে উঠে হাঁটতে শুরু করলো। কামালের বুকটা মোচড়ে উঠল দারুণভাবে। এখানে প্রথম আসার পর জুলেখা আর সে একসঙ্গে এসেছিল পার্কে। এরকমই একটা দোলনায় বসেছিল। এখনো যেন কানে ভেসে আসছে জুলেখার হাসির শব্দ। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর কামাল ওমর আলীকে ডেকে নিয়ে গেল বসবার ঘরে। তারপর মিনতিপূর্ণ গলায় বলল, ওমর সাহেব, আপনি আমার একটা উপকার করবেন। আপনি জুলেখাকে একটু বুঝিয়ে বলুন না, আমার আব্বা আম্মা যে কদিন রয়েছেন সেই কটা দিন ওদের সঙ্গে একটু মন জুগিয়ে চলতে। ওদের বয়স হয়েছে তো, শুধু শুধু মনে একটা দুঃখ নিয়ে ফিরে যাবেন, অথচ জুলেখা এত একটা ভালো মেয়ে। ওমর হকচকিয়ে গিয়ে বলল, এই কথা আপনি আমায় বলছেন কেন? আপনি নিজেই তো বলতে পারেন। কামাল দুর্বলভাবে বলল, আমার কথা সে শুনতেই চাইছে না। কি যেন হয়েছে তার। আপনার সঙ্গে তার খুব ভাব, সে আপনার কথা মানবে। আপনি তার স্বামী, আপনার কথা না শুনলে উনি আমার কথা শুনবেন কেন? তাছাড়া আমি তো দেখি যে ভাবি ওদের যথেষ্ট খাতির যত্ন করেন। যতখানি সেবা করার তাই করেন। হ্যাঁ, সেবা করছে ঠিকই, কিন্তু নিষ্প্রাণভাবে, যেন নিছক একটা কর্তব্য। ভালোভাবে কথাও বলে না। কি জানি, আমি তো বুঝি না। আপনি যদি একটু বুঝিয়ে বলে। আশ্চর্য কথা বলছেন কামাল সাহেব। এর মধ্যে আমার ভূমিকা কোথায় তা বুঝতে পারছি না। আমি একজন বাইরের লোক। আপনি আমার পরিবারেরই একজন। আম্মাকে বলেছি আপনার মতন মানুষ হয় না। আপনি আমার ছোট ভাইয়ের মতন। আমি ভাবিকে এসব কথা বললে তিনি রাগ করবেন না? এটা তো গায়ে পড়ে উপদেশের মতন শোনাবে। না না, সে আপনার কোনো কথায় রাগ করবে না। সে আপনাকে খুব পছন্দ করে। কামাল বারবার এই একই কথা বলে যেতে লাগলো। ওমর পড়াশোনার অজুহাত দেখিয়ে উঠে পড়তে চায়, কিন্তু কামাল তাকে ছাড়বে না। ওমরের সঙ্গে কথা বলাটা যেন তাকে নেশার মতন পেয়ে বসেছে। বারবার সে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা ওমর সাহেব, আপনি তো এত কাছ থেকে দেখেছেন, আমি কি জুলের ওপর কখনো কোনো অন্যায় করেছি? ওর কোনো ইচ্ছায় বাধা দিয়েছি? ওমর সাবধান মানুষ, স্পষ্ট কোনো মতামত দেয় না, কায়দা করে সরাসরি উত্তর এড়িয়ে যায়। দু একবার জুলেখা এসে দাঁড়ালো দরজার কাছে, ভিতরে ঢুকলো না। কামাল যে ওমরের হাত ধরে আছে সেদিকে তার তীক্ষ্ণ নজর। সে যেন এই ব্যাপারটা মোটেই পছন্দ করছে না। অনেক রাত্রিরে ওমর প্রায় জোর করেই চলে গেল। কামাল এলো নিজের শোয়ার ঘরে। জুলি একপাশ ফিরে শুয়ে আছে, মাঝখানে বালিশ। সে ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। কামালের ইচ্ছে হলো জুলিকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। এইরকম ভাবে রাতের পর রাত কাটানো সে আর সহ্য করতে পারছে না। জুলিকে সে বলবে, আমি পুরনো সব কথা ভুলে যাচ্ছি। আব্বা আম্মাকে পাঠিয়ে দিচ্ছি কানাডায়। এসো, আমরা ঠিক আগের মতন আনন্দে থাকি। কিন্তু সে জুলেখাকে স্পর্শ করতে পারল না। সে প্রতিজ্ঞা করেছে জুলেখা সত্যি কথা না বললে সে আর তাকে ছোঁবে না। তাদের পরস্পরের সত্য ভাগাভাগি করে নেওয়ার শর্ত আছে। কামাল তো কোনোদিন কোনো কিছু লুকোয়নি। বাড়ির বাইরে যখন যা ঘটেছে সব এসে বলেছে জুলেখাকে। কোমল গলায় ডাকল, জুলি, জুলি। কোনো উত্তর নেই। কামাল আবার ডাকল, জুলি, আমার যা দোষ হয়েছে সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এবারে তুমি কিছু বলো। জুলি তবু কোনো সাড়া দিল না। হয়তো সত্যিই সে ঘুমিয়ে পড়েছে। কামাল শুয়ে পড়ে ছটফট করতে লাগলো। কিছুতেই তার ঘুম আসে না। কোনোদিন তার ঘুমের কোনো সমস্যা ছিল না। এখন এই কয়েকদিন ঘুম তার চোখ ছেড়ে চলে গেছে। কামাল ঘুমিয়ে পড়ল শেষ রাত্রির দিকে। গভীর ঘুম।
তারপরেই একটা নাটকীয় ঘটনা ঘটল। সকালবেলা সবাই জেগে উঠেছে, শুধু কামালই তখন ঘুমিয়ে। জুলেখা নাস্তা বানাচ্ছে রান্নাঘরে এসে। কামালের বাবা নামাজ পড়তে বসেছেন। মা ডাইনিং টেবিলটা পরিষ্কার করছেন। ওমর এক কাপ কফি নিয়ে বাইরে গেল চিঠির বাক্স দেখতে। জুলেখা রান্নাঘর থেকে এক একটা জিনিস এনে রাখছে ডাইনিং টেবিলে। তার দিকে তাকিয়ে মায়ের খটকা লাগলো। কিরকম যেন দুলে দুলে হাঁটছে জুলেখা। তার চোখের দৃষ্টিও স্বাভাবিক নয়। মা জিজ্ঞেস করলেন, বৌমা, তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? জুলেখা দুদিকে মাথা নাড়িয়ে জানালো, না। কিন্তু তারপরেই প্লেটে করে টোস্ট আনতে গিয়ে কয়েকখানা পড়ে গেল মাটিতে। জুলেখা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। যেন কি হয়েছে ঠিক বুঝতে পারছে না সে। হো বৌমা, কি হয়েছে তোমার? কোনো উত্তর দিল না জুলেখা। কোনো ক্রমে প্লেটটা টেবিলে রেখে সে নিজেও হুমড়ি খেয়ে পড়ল। মা ভয়ে চিৎকার করে উঠলেন, হো মা, এ কি হলো? ও কামাল, শিগগির আয় দেখ, বউ কিরকম জানি করছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? প্রথমে ছুটে এলো ওমর। কাছে এসে ঝুঁকে পড়ে সে বলল, ভাবি, ভাবি, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? জুলেখা মাথাটা তুলল। সম্পূর্ণ ঘোলাটে তার চোখ। জড়ানো গলায় ফিস করে বলল, আমি বিষ খেয়েছি। অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খেয়ে নিয়েছি। তারপরে সে গড়িয়ে পড়ে গেল মাটিতে। জুলেখা মরে যাচ্ছে, কামাল তখনও ঘুমোচ্ছে। 2-3 জন মিলে ধাক্কাধাক্কি করে তুলে আনলো তাকে। জুলেখাকে মাটিতে পড়ে থাকতে দেখেও সে কোনো কথা বলতে পারছে না। তার মাথা ঝিমঝিম করছে, চোখে অন্ধকার। সে আর কিছু ভাবতে পারছে না। জুলেখা নেই, তাহলে তারই বা বেঁচে থেকে লাভ কি? মা বললেন, ও কামাল, তুই কথা বলছিস না কেন? বৌমার এমন কি হলো? কিছু একটা কর। কামাল তবুও কথা বলতে পারছে না। কিছু একটা করতে হবে। কি? পুলিশে খবর দিতে হবে? ডাক্তার? জুলেখা যদি চলে যায় তাহলে সে আর কিছুই করবে না, আগে নিজেকে শেষ করে দেবে। ওমর ধমক দিয়ে বলল, কামাল সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেন? শিগগির ভাবির মাথার দিকটা ধরুন, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। গাড়ির মধ্যে কামাল জুলেখাকে কোলে নিয়ে বসে রইল। দুর্দান্ত স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে গেল হাসপাতালে। এমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছবার পর জুলেখা আরেকবার চোখ মেলল খুব কষ্ট করে। তখনও তার জ্ঞান একেবারে চলে যায়নি। ডাক্তার তার গালে চাপড় মারতে মারতে জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড? ইয়াং লেডি, তুমি কি খেয়েছ? কেন খেয়েছ? জুলেখা গভীর বিষাদের সুরে বলল, মাই হাজব্যান্ড ডাজন্ট নিড মি অ্যানিমোর। আই ওয়ান্ট টু ডাই। তারপরই সে জ্ঞান হারালো একেবারে। জুলেখাকে ভেতরে নিয়ে যাওয়ার পর কামাল আর ওমর এসে অপেক্ষা করতে লাগলো বাইরের পোর্টিকোতে। কামাল মুখ ধোয়নি, বাইরের পোশাক পরারও সময় পায়নি। এখনো যেন সে কিছুই বুঝতে পারছে না। তার পৃথিবী একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। হঠাৎ ওমর হিংস্রভাবে বলল, কামাল ভাই, ভাবির যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে ম্যাসাকার করে দেব। কামাল চমকে গেল। ওমরের এরকম কণ্ঠস্বর সে কখনো শোনেনি। ওমর তীব্রভাবে তাকিয়ে আছে তার দিকে। ওমর তার ভাবিকে খুব ভালোবাসে। সে কামালের মতনই বিচলিত হয়েছে। কামাল বলল, আপনি আমাকে বকছেন? আমি কি দোষ করেছি? ওমর বলল, আপনিই তো দায়ী। আপনি ভাবিকে মেন্টালি টর্চার করেছেন। দিনের পর দিন আপনি তার সঙ্গে স্বামীর মতন ব্যবহার করেননি। আপনার মায়ের কথা শুনে আপনি তাকে অযথা সন্দেহ করেছেন। কামাল কান্না জড়ানো গলায় বলল, জুলেখা কি বাঁচবে না? তাহলে আমি কি করব? ওমর বলল, একটা কথা শুনে রাখুন, ভাবির যদি কোনো বিপদ হয়, আমি যদি তখন 1000 মাইল দূরেও থাকি, তাহলেও ছুটে আসব। আপনাকে আমি ছাড়ব না। আপনি আমাকেই শুধু দায়ী করছেন? হ্যাঁ। কামাল দুহাতে মুখ চাপা দিল। জুলেখা 2 দিন বাদেই ছাড়া পেয়ে গেল হাসপাতাল থেকে। তারপর সে সোজা চলে গেল মন্ট্রিয়ালে মায়ের কাছে শরীর সারাবার জন্য। জুলেখার মা কামালকে প্রচণ্ড ভর্ৎসনা করলেন।
মেয়েটার শরীর ভেঙে গেছে। কামালে তার উপর অত্যাচার করে এই জায়গায় নিয়ে এসেছে। আর একটু হলে তো মেয়েটা মরেই যেত। বেঁচে উঠলেও তার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। কামালের বাবা মাই বা কিরকম মানুষ? তাদের না হয় টাকা পয়সা আছে, তা বলে কি তারা ধরাকে সরা জ্ঞান করেন? সকলেই কামালের দোষ দিতে লাগলেন। জুলেখার শরীর সেরে উঠল কয়েকদিনের মধ্যেই, কিন্তু সে আর বোস্টনে ফিরে আসতে চায় না। তার চরিত্রের দারুণ পরিবর্তন হয়েছে। আগে সে ছিল নরম স্বভাবের, মিষ্টি গলায় কথা বলতো। এখন সে হয়ে উঠেছে উগ্র। তার কথাবার্তা ঝাঁঝালো। কামাল নিয়মিত বোস্টন থেকে মন্ট্রিয়ালে যাতায়াত করে, কিন্তু জুলেখা তার সঙ্গে কথাই বলতে চায় না। সামনাসামনি পড়ে গেলে কটু কথা বলে। কামাল খুব কাতর গলায় অনুরোধ করে, জুলি, তুমি শুধু একবার ফিরে চলো। তুমি যা চাও তাই হবে। লোকে ভুল ভাবছে। আমার আম্মা আব্বা বেড়াতে চলে গেছেন। তোমার কোনো অসুবিধা হবে না। জুলেখা বলল, না, এখন আমি কিছুতেই যাব না। আমি এখানে পড়াশোনা করব, কলেজে ভর্তি হব। তুমি আমাকে টাকা পাঠাবে, আমার জামা কাপড় আর উইন্টার ক্লোথস এখানে পৌঁছে দেবে। তুমি পড়াশোনা করবে বেশ তো, বোস্টনেই পড়বে। আমি সব ব্যবস্থা করে দেব। বাজে কথা। আমি আগে অনেকবার বলেছি, তুমি কিছুই করনি। আগে আমার টাকা পয়সার অসুবিধে ছিল, তুমি তো সব জানো। এখন সেই অসুবিধে নেই। ওসব আমি শুনতে চাই না। তুমি টাকা না দাও আমি চাকরি করব, সেই সঙ্গে পড়বো এখানে। তুমি আমার জামা কাপড় সব এনে দাও। তুমি চলো, তুমি নিজেই বেছে আনবে তোমার কি কি জামা কাপড় দরকার। আমার যাবার তো দরকার নেই। আমার শাড়িগুলো কোথায় আছে তুমি সব জানো। ওয়ার্ড্রোবে আমার কোট, রেইনকোট সব নিয়ে আসবে। তবু তুমি একবার যেতে পারো না, একটা উইকেন্ডের জন্যে? বাসে বা গাড়িতে যেতে হবে না, আমি তোমাকে প্লেনে করে নিয়ে যাব, আবার নিয়ে আসব। তোমাকে কতবার বলেছি আমি এখন যাব না? তোমার সঙ্গে বেশি কথা বলতেও আমার প্রবৃত্তি হয় না। তুমি আমার জামা কাপড় দিয়ে যাবে কিনা বলো। কামাল অসহায়ের মতন জুলেখার মায়ের কাছে সাহায্য চায়। তিনি বলেন, আমি কি করব বলো? তোমাদের নিজেদের ব্যাপার। মেয়ের বিয়ে দিয়েছি, এখন তার ভালো মন্দ সে নিজে বুঝবে। সে যদি যেতে না চায় জোর করে আমি কি পাঠাতে পারি? তুমি অন্যায় করেছ, তার ফল তো তোমাকে ভুগতেই হবে। আমি কি অন্যায় করেছি? সেসব কথা পরে হবে। অনেক বেলা হলো। তুমি কি এখানে খেয়ে যাবে? কামাল কিছু উত্তর দেবার আগেই জুলেখা তীব্র স্বরে বলে উঠল, না, ও এখানে খাবে না। ওকে যদি এখানে খেতে দাও তাহলে আমি কিছু খাবো না। ও যদি এখানে থাকে তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। তারপর হিস্টেরিয়া রোগীর মতন সে চেঁচাতে লাগলো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। জুলেখার হিস্টেরিয়া বেড়েই যেতে লাগলো। অন্য সময় সে ঠিক থাকে, অন্যদের সঙ্গে সে ভালো ব্যবহারও করে। শুধু কামালের নাম শুনলেই সে ক্ষেপে যায়। কামাল টেলিফোন করলে সে সশব্দে রিসিভার নামিয়ে রাখে। কামাল তাদের বাড়িতে এলে পারতপক্ষে সে তার সঙ্গে দেখাই করতে চায় না, কিংবা দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। কামালের মনে হলো জুলেখার চিকিৎসা করানো দরকার। তার একটা মানসিক বিপর্যয় তো ঘটেছে ঠিকই। এদেশে এরকম অবস্থায় সবাই সাইকিয়াট্রিস্টদের কাছে ধর্ণা দেয়। কামাল জুলেখার মাকে খুব করে ধরে বসল, জুলেখাকে একদিন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য। তিনি জুলেখার সঙ্গে কথা বলে জানালেন যে কামাল যদি ফিয়ের টাকা দেয় তাহলে জুলেখা যেতে রাজি আছে, কিন্তু সে আলাদা যাবে, কামাল আলাদা যাবে। তাই হলো। প্রথমে সে পাঠালো জুলেখাকে, তারপর অন্যদিন সে নিজে গেল। ডাক্তারটি যেন ঝাঁপিয়ে পড়লেন কামালের ওপর। তার স্ত্রীর অনেক রকম সমস্যা, মনের ওপর দারুণ চাপ পড়েছে। আবার সে আত্মহত্যার চেষ্টা করতে পারে। এজন্য দীর্ঘস্থায়ী চিকিৎসা দরকার। অন্তত একটানা 1 বছর সিটিং দিয়ে যেতে হবে। ডাক্তারটি দয়া পরবশ হয়ে জানালেন যে এই চিকিৎসায় প্রচুর খরচ। তবে যেহেতু তিনি ওরিয়েন্টাল রোগী আগে পাননি এবং প্রাচ্যের লোকদের মনস্তত্ত্ব সম্পর্কে তার ব্যক্তিগত আগ্রহ আছে, সেই জন্য তিনি মাত্র $3,500 এই চিকিৎসা সম্পন্ন করতে পারেন। কামাল এই টাকাটাও জোগাড় করতে রাজি ছিল, কিন্তু পরিচিতরা সবাই তাকে ভিন্ন পরামর্শ দিল। কেউ কেউ তাকে বোকা বলে ঠাট্টাও করল। এইসব হলো বড়লোকদের ঘোড়া রোগ। আমাদের দেশের কেউ এরকম ব্যাপারে ডাক্তারদের কাছে যায়?
স্বামী স্ত্রীর ঝগড়া কিছুদিন সময় কেটে গেলে আপনিই সব মিটে যায়। কামাল একটু কড়া হতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কড়া হওয়া যে কামালের ধাতে নেই। জুলেখার মাও বললেন, ওই চিকিৎসার প্রয়োজন নেই। কামাল কিছুদিন দূরে থাকুক, মেয়ের মেজাজ বরং ঠান্ডা হোক আগে। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাসের পর মাস কেটে যায়। জুলেখা দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। সে মন্ট্রিয়ালে পড়াশোনা শুরু করেছে, বোস্টনে আসবে না। কামালের বাবা মা বেড়াতে গেছেন অন্য জায়গায়। বাড়িতে এখন শুধু সে আর ওমর। কিন্তু ওমরের সঙ্গে তার দেখা হয় খুব কম। কামাল যখন বাড়িতে আসে তখন ওমর থাকে না। বোস্টনের পরিচিত মহলে রটে গেছে যে কামালের স্ত্রী রাগ করে চলে গেছে। কামাল তার স্ত্রীকে সামলাতে পারেনি। তার বউ আত্মহত্যার চেষ্টা করেছিল কেন? নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু গন্ডগোল আছে। আড়ালে অনেকের কাছে কামাল হাসাহাসির পাত্র হয়ে ওঠে। যারা খুব অন্তরঙ্গ তাদের কাছে ব্যাকুলভাবে কামাল আশ্রয় খোঁজে। মিনা বৌদি, মিতা, ওমর এরা কি জুলেখাকে বোঝাতে পারে না? এদের কথা তো জুলেখা মানে। মিনা বৌদি একদিন খুব বকে দিলেন কামালকে। কামাল, তোমাকে আমি সেই প্রথমেই একদিন বলেছিলাম না বাড়িতে অন্য লোক নিয়ে যেও না, তাতে বিপদ হবে। কিন্তু ভাবি, ওমর সাহেব তো কোনো বিপদ ঘটাননি। তিনি বরাবর আমাদের সাহায্য করেছেন। জুলেখা যেদিন আত্মহত্যার চেষ্টায় ট্যাবলেট খেলো, সেদিন উনিই বলতে গেলে জুলেখাকে বাঁচিয়েছেন। উনি সেই সময় পাশে না থাকলে, সব ব্যবস্থা না করলে আমি কি যে করতাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই আত্মহত্যার ঘটনাটা আমি বিশ্বাস করি না। শোনো, তোমাকে আগে বলিনি জুলেখাকে গোড়া থেকেই আমার পছন্দ হয়নি তেমন? কেমন যেন ঢঙ্গি ঢঙ্গি ভাব, রূপের কি দেমাগ, অন্য পুরুষদের দিকে প্যাট প্যাট করে চায়। ওকে তুমি ভুলে যাও। না ভাবি, এটা আপনি ঠিক বললেন না। জুলেখাকে আপনি ভুল বুঝেছেন। ও ভালো মেয়ে, সত্যিই ভালো মেয়ে। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ও নাকি তোমাকে একদিন ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেটাও রাগের মাথায় করেছে। কামাল, তোমার বুঝি রাগ নাই? আমি রাগ করলে তো লাভ কিছু হবে না। সমস্ত ব্যাপারটাই তো ভুল বোঝাবুঝি। জুলেখা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। মাঝখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। সেই জন্যই তো আপনাকে বলছি, আপনি যদি জুলেখাকে একটু বুঝিয়ে বলেন। আমাকে ও দায়িত্ব দিও না। আমার কথা সে শুনবে কেন? তোমাকে যখন বলেছিলাম ওমরকে বাড়িতে রেখো না, তখন তুমি শুনেছিলে আমার কথা? আমি তো ওমর সাহেবের কোনো দোষ দেখি নাই। সে ভালো ছাত্র, পড়াশোনার দিকেই বেশি মন। তাছাড়া বিবাহিত। তাকে প্রথম থেকেই কেন অবিশ্বাস করবে লোকে? আহা, কি কথাই বললে! ভালো ছাত্র হলেই বুঝি একেবারে মাথা কিনে নেয়া? বিবাহিত লোকেরা বুঝি ব্যভিচারী হয় না? কতই তো দেখলাম। কামাল, তোমার মনটা সাদা তা জানতাম, কিন্তু তুমি যে অন্ধ সেটা জানতাম না। আমি কোনো মানুষকেই অবিশ্বাস করতে পারি না। মানুষের ওপর বিশ্বাস রাখা কি দোষের? তোমায় কে বলেছে যে ওমর বিবাহিত? সে নিজের মুখে কোনোদিন বলেছে? না, তা বলে নাই। প্রথম পরিচয়ের দিনে মাহমুদুল বা বিশ্বজিৎ কে যেন বলেছিল। সেই থেকেই আমার কেমন যেন ধারণা হয়ে গেছিল। ওমর অবশ্য এতদিন একবারও বাড়ির কথা কিছুই উল্লেখ করে নাই। মাঝে মাঝে আমার একটু খটকা লাগতো। আমি ভাবতাম উনি কম কথা বলেন, প্রাইভেট বিষয়ে আলোচনা করতে চান না বোধহয়। কামাল, তুমি একটা আশ্চর্য লোক। বিবাহিত হলেই বা কি হয়? জুলেখাকে সে ভাবি হিসেবে শ্রদ্ধা করে। এবারে সে জুলেখাকেই বিয়ে করবে, এটাই ছিল তার প্ল্যান। এটা আপনি কি বলছেন ভাবি? জুলেখা আমার স্ত্রী। কামাল, আমাকে রান্না করতে হবে। এখন আর তোমার সঙ্গে কথা বলতে পারছি না। তুমি যা ভালো বোঝো তাই করো, আমাকে জড়িও না। ফোন ছাড়ছি। খোদা হাফেজ। মিতার সঙ্গে অনেক দিন দেখা নেই। তাকে খুঁজে বার করলো কামাল। তারপর বলল, মিতা, তোমাকে আমি ভাড়ার টাকা দিচ্ছি, তুমি মন্ট্রিয়ালে চলে যাও। তুমি একটু জুলেখাকে বোঝাও সে কেন আমাকে এত কষ্ট দিচ্ছে। মিতা বলল, কামাল ভাই, আমি গেলে কিছুই লাভ হবে না।
কেন? সে তোমার প্রাণের বন্ধু। তোমার কথা শুনবে না? আমি তো তার সঙ্গে কমিউনিকেট করতেই পারছি না। জুলির মাও বোধহয় বাধা দিচ্ছেন। তিনিও মেয়েকে পাঠাতে চান না। কিন্তু আমি জানি, রাগ পড়ে গেলে জুলির মন কাঁদবে এখানে আসার জন্য। তুমি তাকে আমার কথাগুলি তোমার মুখ দিয়ে জানাও। তুমি বলো সে যেন আমার সব অপরাধ ক্ষমা করে। আমি পুরনো কথা কিছুই মনে রাখবো না। আমি তার জন্য বুক পেতে বসে আছি। কামাল ভাই, আমি তার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি। অনেকক্ষণ। আমার পয়সা বেরিয়ে গেছে। সে টেলিফোনের বিল আমি তোমায় দিয়ে দেব। সে কথা হচ্ছে না। তাহলেই বুঝছেন, আমি তার সঙ্গে অনেক কথাই বলেছি। তার মধ্যে বারবার জিজ্ঞেস করেছি, তুই বোস্টনে আসছিস না কেন, কবে আসবি? উত্তরে সে বলেছে, তুই আর যা কিছুই বল, তুই শুধু ওই বিষয়ে অনুরোধ করবি না। আমি বোস্টনে ফিরে যাব না। এটা কবেকার কথা? 1 সপ্তাহ আগে। তখনও তার রাগ পড়েনি, এখন কমে যেতে পারে। মিতা, তুমি আবার একটু চেষ্টা করো। মন্ট্রিয়ালে চলে যাও না। এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ফোন করব। মিতা, তুমি আমাদের বাড়িতে আসা বন্ধ করেছিলে কেন? সত্যি কথা বলছি কামাল ভাই, যেদিন থেকে ওমর সাহেব এলেন আপনাদের ওখানে, সেদিন থেকেই আমার কিরকম যেন ভয় ভয় করত। কিসের ভয়? তা ঠিক জানি না, খালি মনে হতো একটা কিছু বিপদ হবে। জুলেখাও তো বেশিবার বলেনি আমাকে আপনাদের বাড়ি যেতে। তোমাকে তো 2-3 বার নেমন্তন্ন করেছে। তা করেছে, কিন্তু আগে যেমন যখন তখন টেলিফোনে চলে আসতে বলতো, সেরকম কিছু না। আমি ওমর সাহেবকে আগে থেকেই চিনতাম তো। তুমি চিনতে? কোথায়? ঢাকায়। আমার মনে হয়েছিল ওমর সাহেব আপনাদের বাড়িতে আমাকে দেখলে পছন্দ করতেন না। কেন? উনি তোমাকে অপছন্দ করবেন কেন? সে আছে অনেক ব্যাপার। আচ্ছা, উনি কি কয়েকদিনের মধ্যে নিউ ইয়র্ক যাচ্ছেন? সে সম্পর্কে কিছু জানেন? না তো। আজকাল দেখাই হয় না। উনি খুব নাকি ব্যস্ত কি নিয়ে। হঠাৎ তুমি এ কথা জিজ্ঞেস করলে কেন? উনি নিউ ইয়র্ক যাচ্ছেন কিনা তা তুমি জানলে কি করে? শুনেছি, উনি আমার চাচাকে সেই কথাই বলেছেন। কিন্তু সত্যি কি নিউ ইয়র্ক যাচ্ছেন, না মন্ট্রিয়াল যাবেন? মন্ট্রিয়াল যাবেন? আমাকে না জানিয়ে? আপনি আগেরবার যে ইন্ডিয়া গেলেন, জুলেখাকে মন্ট্রিয়ালে পাঠিয়ে দিলেন। তখন ওমর সাহেবও মন্ট্রিয়াল ঘুরে এসেছিলেন, আপনি জানেন? না তো। আমি তো জানি না। কেউ তো আমায় বলেনি। উনি গিয়েছিলেন। আপনার শাশুড়ি নিজের বাড়িতে ওকে থাকতে দিয়েছিলেন। ওখানেই তো ওমর সাহেব ছিলেন 3-4 দিন। তাই বুঝি? আমার আড়ালে অনেক কিছু ঘটে যায়। আমি জানতেও পারি না। যাই হোক, ওসব পুরনো কথা থাক। তুমি জুলেখাকে ফিরিয়ে এনে দাও আমার কাছে। কামালের মা একদিন ফোন করলেন টরন্টো থেকে। তার কণ্ঠস্বরের রাগ একেবারে ঝলসে উঠছে। হ্যাঁ রে কামাল, তোকে নাকি তোর শাশুড়ি মন্ট্রিয়ালের বাড়ি থেকে একদিন তাড়িয়ে দিয়েছে। কিছু খেতে পর্যন্ত দেয় নাই। কে বলল তোমাকে আম্মা? সব কথা আমার কানে আসে। তাড়িয়ে দিয়েছিল কিনা সত্যি করে বল। না, ঠিক সেরকম ব্যাপার নয়। জুলেখার মা কিছু বলেন নাই। জুলেখার হঠাৎ হিস্ট্রিয়ার মতন হয়ে গেল, ওর মাথা ঠিক ছিল না। ওসব হিস্টেরিয়া ফিস্টেরিয়ার কথা আমি শুনতে চাই না। ওর মাথা কোনো কালেই ঠিক ছিল না। ওর মা মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই। আমার ছেলেকে সে এমন অপমান হতে দিল। শোনার পর থেকে আমার পিত্তি জ্বলে যাচ্ছে। শোনো আম্মা, তুমি অত বিচলিত হইও না। সেসব কথা আমি গায়ে মাখি নাই। তুই কি বলছিস কামাল? আমি বিচলিত হব না? আমাদের বাড়ির একটা সুনাম আছে না? সেই বাড়ির ছেলে হয়ে তুই এতটা সহ্য করলি? এখনো তুই ওদের পক্ষ নিয়ে কথা বলতে চাস? শোনো শোনো মা, আগে তুই আমার কথা শোন। ওরা কি মানুষ না পশু? ওদের চোখের চামড়াটুকু পর্যন্ত নাই। যারা নেমোখারাম তাদের আমি মানুষ বইলা গণ্য করি না। আজ বাংলাদেশের দুর্ভিক্ষে ওরা পথে পথে ভিক্ষা করে বেড়াতো। আমি ওদের মেয়েকে বাড়ির বউ করে এনেছি। তুই তোর শাশুড়ি আর শালাকে স্পন্সরশিপ দিয়ে এদেশে আনছিস।
ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছিস। তোর জন্যই তো ওদের সবকিছু। এখন এদেশে সেটেলড হয়ে গেছে বলে সেই গরমে তোরই বাড়ি থেকে তাড়িয়ে দেয়? নিমক হারাম আর কাকে বলে? সবটাই ভুল বোঝাবুঝির ব্যাপার মা। ওরা ভেবেছে। তুই চুপ কর। আমাকে তুই কি বুঝাবি? তোকে আমি বলে দিচ্ছি, ও মেয়ের কথা তুই মন থেকে মুছে ফেল এক্কেবারে। ওরে ভুলা যা। ওর নামও আর মুখে আনিস না। আমি আরো ভালো মেয়ে দেখে শুনে তোর বিয়ে দেব। না আম্মা, সেই প্রশ্নই ওঠে না। জুলেখাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তাকে ভালোবাসি। তুই কি এখনো পুরুষ হস নাই? এখনো সেই আলাভোলা বাচ্চাটাই আছিস, যে মেয়ে তোর চোখে ধুলা দিয়ে অকৃতজ্ঞতার পরিচয় দেয়? তুমি টাইগারের সঙ্গে ওর যে সম্পর্কের কথা বলেছিলে, সেটা কি ঠিক? ঠিক না? আমি কি তোকে বেঠিক বলেছি? এখান থেকে ও চিঠি লিখেছিল? একখানা না, দুখানা। টাইগারকে একদিন আমি বকতে গিয়েছিলাম, ওর সঙ্গে চাটগাঁয় দেখা হইল। আমার বকুনি শুনে সে পকেট থেকে চিঠি দুখানা বার করে দেখালো। আম্মা, চিঠি তো এমনিতেও লিখতে পারে, কিন্তু ওইসব কথা কি তোমার আমাকে বলা উচিত হয়েছে? তুমি মা হয়ে নিশ্চয়ই চাইবে যে তোমার ছেলে আর ছেলের বউ সুখে থাকুক। তা চাই বলেই তো বিয়ে দিলাম। বিয়ে দিয়ে তোকে ঘর বাঁধাতে চেয়েছিলাম। কত আশা করে এনেছিলাম ওই বউ। কিন্তু তুমি এখানে এসে ওই পুরনো কথা বলে আমার মনটা বিষিয়ে দিতে চেয়েছিলে। সে কথা কইতাম না যদি তুই ঘরে আরেকটাকে এনে না ঢুকাতিস। ওকে দেখেই মনে হলো ঢাকায় কোনো ক্রমে মান সম্মান বাঁচিয়েছি, কিন্তু এখানে বুঝি সর্বনাশ হয়ে যায়। হোমরকে তুমি মিথ্যে সন্দেহ করছো মা। তোমার কথা শুনেই আমি জুলেখার সঙ্গে রূঢ় ব্যবহার করেছি। সেই জন্যেই সে সুইসাইড করতে গিয়েছিল। সুইসাইড না ছাই, কত না ঢং দেখলাম। তোর বউ কয়খান ট্যাবলেট খেয়েছিল তুই গুনে দেখেছিস? 3-4টা ভেলিয়াম আমি নিজেই খেয়ে হজম করে ফেলতে পারি। জুলেখা মাত্র 9খান ট্যাবলেট খেয়েছে। সে জানতো ওতে কিছুই হবে না, শুধু আমাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা। ওটা একটা ঢং। তুমি কি করে জানলে মোটে 9টা খেয়েছে? আমার ওষুধের বাক্স থেকেই তো সরিয়েছে। আমি গুনে দেখি যে 9টা কম পড়ছে। আর কোথা থেকে সে পাবে? তোর কাছে কি ওই ওষুধ ছিল? না, তা ছিল না। তবে অন্য কোনোভাবে জোগাড় করতে পারে। কিভাবে জোগাড় করবে? সে কি একা একা কিনতে যাবে? গেলেও তো তাকে বেশি দেবে না। ওমরের কাছ থেকে জোগাড় করতে পারে। ওমর তাকে কাদা কাদা ঘুমের ওষুধ দেবে? যদি দিয়ে থাকে তাহলে সেটাও তো এক ষড়যন্ত্রকারী, মহাপাপী, শয়তান। ওসব কিছু না। আর কেউ দেয় নাই। মাত্র ওই কটা খেয়েই সে আমাদের ধোঁকা লাগিয়ে দিতে চেয়েছে। তোর বাড়ি ছেড়ে চলে যাবার একটা ছুতো। ওর যদি বেশি কিছু ক্ষতি হতো তাহলে মাত্র 2 দিন পরেই ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আম্মা, তুমি জুলেখাকে একেবারেই পছন্দ করো না, তাই না? আগে করতাম। পছন্দ করেই তো তাকে বউ করে এনেছিলাম। কিন্তু তার ব্যবহার দেখে আমি আর তাকে মেনে নিতে পারি না। ও মেয়ে চলে গেলে আপদ বিদায় হয়। তুই ওকে ভুলে যা। না আম্মা, আমি জুলেখাকেই চাই। আমাদের সুন্দর জীবন ছিল, তা তুমি নষ্ট হতে দিও না। তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তবু তুই সেখানে আবার যেতে চাস? তোর কি মান সম্মান বলে কিছু নেই? আমি ওদের বুঝাবো। হিন্দুরা যেমন গলায় গামছা দিয়ে গরুর কাছে ক্ষমা চায়, তুই সেরকম করবি? ক্ষমা চাইলে মানুষ কখনো ছোট হয় না। ক্ষমা চাওয়া আর ক্ষমা করতে পারা, এই দুটোই মানুষের সবচেয়ে বড় গুণ। তুই একটা দামড়া বলদ হয়েছিস। ছি 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 ছি। তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি রাখছি। আমাকে আর তোর দরকার নাই, যা বুঝছি। আল্লাহই তোকে দেখবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ আম্মা। ওমরের সঙ্গে দেখা করার জন্য কামাল পরদিন দুপুর থেকে বাড়িতে বসে রইল। ওমর ফিরল রাত প্রায় 11টার কাছাকাছি। কামাল ডাইনিং টেবিলে বসে কাগজ ওল্টাচ্ছে। ওমর তার দিকে এক পলক তাকিয়ে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। কামাল জিজ্ঞেস করল,
আপনি কিছু খাবেন না ওমর সাহেব? আমি স্যান্ডউইচ বানিয়ে দিতে পারি। ভাতও আছে। ওমর বলল, থ্যাংক ইউ। না, আমি খাবো না, বাইরে খেয়ে এসেছি। একটু বসেন না, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। আজ আমি খুব টায়ার্ড, কাল বললে হয় না? আজ অনেক রাত হয়ে গেছে। বেশি সময় লাগবে না, একটু বসেন। আপনি কি ২-১ দিনের মধ্যে নিউ ইয়র্ক যাচ্ছেন? হ্যাঁ। শুধু নিউ ইয়র্কেই যাবেন না অন্য কোথাও যাবেন? কেন বলুন তো? আমি নিউ ইয়র্ক যাই বা অন্য কোথাও যাই তার জন্য কি আপনাকে কৈফিয়ত দিতে হবে? না, না, সেভাবে বলি নাই। ভাবছিলাম আপনি নিউ ইয়র্কের নাম করে মন্ট্রিয়ালেও যেতে পারেন হয়তো। আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম, সেই সময় আপনি একবার মন্ট্রিয়ালে বেড়াতে গিয়েছিলেন। তখন জুলেখাও সেখানে ছিল। হ্যাঁ, গিয়েছিলাম। তাতে কি হয়েছে? সে কথা আপনি আমাকে একবারও বলেন নাই। বলার মতন প্রসঙ্গ ওঠে নাই। আপনি জিজ্ঞেস করলে ঠিকই বলতাম। কেন? ভাবিও তো জানেন সে কথা। তিনি বলেন নাই আপনাকে? না। আপনি মন্ট্রিয়ালে গিয়ে জুলেখার মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আপনাকে নেমন্তন্ন করে খাইয়েছেন। ওদের বাড়িতে থেকে যেতে বলেছেন। আপনি কয়েকটা দিন সেখানে কাটিয়েছেন। এসব কথা কিছুই আমি জানতাম না। আমি মন্ট্রিয়ালে যাবার পর ভাবি কেমন আছেন তার খোঁজ করেছি। বাইরে গেলে সব মানুষই চেনা মানুষের খোঁজ খবর নেয়। আপনি নেন না? ভাবির মাকে আমি খালাম্মা বলি। খালাম্মা আমাকে নেমন্তন্ন করলেন। তারপর জোর করে বললেন, তুমি হোটেলে কেন থাকবে? এ বাড়িতেই থাকো। তাই আমি থেকেছি। সেটা কি অন্যায়? না, না, অন্যায় বলবো কেন? আপনার খালাম্মা আপনাকে নেমন্তন্ন করেছেন, তাই আপনি গেছেন। শুধু আমাকে কেউ কিছু বলে নাই। এবারেও আপনি মন্ট্রিয়ালে যাচ্ছেন নাকি? যদি ইচ্ছে হয় যাব। কেন, আপনার আপত্তি আছে? না, আপত্তি কেন থাকবে? আপনি গেলে আমার সুবিধাই হয়। আপনি আমায় সাহায্য করতে পারবেন। আপনি ওখানে গিয়ে নিশ্চয়ই আপনার খালাম্মার সঙ্গে দেখা করবেন। তাকে একটু বুঝিয়ে বলুন, তিনি তার মেয়েকে এখানে কেন পাঠাচ্ছেন না। জুলেখার সঙ্গেও তো আপনার দেখা হবে। তাকেও বলবেন। আপনি নিজেই তো বারবার যাচ্ছেন সেখানে। অনেকবার বলেছেন। আমি বললে নতুন আর কি হবে? আপনাকে ওরা পছন্দ করে। আপনার কথা ওরা মানে। আপনার চেয়েও আমার কথা বেশি মানবে? তা আমি বিশ্বাস করি না। যাই হোক, ফর ইউর ইনফরমেশন, আমি এখন মন্ট্রিয়ালে যাচ্ছি না। আমি নিউ ইয়র্কে যাচ্ছি। ও, তাহলে তো অন্য কথা। অবশ্য যদি এর মধ্যে আপনার সঙ্গে টেলিফোনে কথা হয়। না, আমার সঙ্গে টেলিফোনে কথা হয় না। আচ্ছা ওমর সাহেব, আপনি জানেন আমি আপনাকে ছোট ভাইয়ের মতন মনে করলেও আপনার কথা আমি মান্য করি। আপনি বলেন তো, আমাদের যে শান্তির সংসার ছিল তা হঠাৎ করে এমন নষ্ট হয়ে গেল কেন? জুলেখা কি মন্ট্রিয়ালে সুখে আছে? নিশ্চয়ই নেই। কোনো বিবাহিত মেয়ে নিজের সংসার ছেড়ে সুখে থাকতে পারে না। এদিকে আমিও কষ্ট পাচ্ছি। কেন এরকম হলো? সেটা আপনি খুব ভালোই জানেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি সবই বোঝেন। এখন ইচ্ছে করে যদি বুঝতে না চান। আপনি এইভাবে কথা বলছেন আমার সঙ্গে। আমি আপনার কাছে পরামর্শ চাইছি। আর আপনি আমাকে আঘাত দিচ্ছেন। আপনি ইদানিং ভাবির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। তার সঙ্গে আপনার সুস্থ সম্পর্ক ছিল না। ভাবি অনেক সহ্য করেছেন। শেষ পর্যন্ত আর না পেরে ভাবি আত্মঘাতিনী হতে গেলেন। সেজন্য আপনি দায়িত্ব এড়াতে পারবেন? আপনি শুধু আমাকেই দায়ী করছেন। যেদিন ঘটনাটা ঘটে সেদিনও আপনি এই কথাই বলেছিলেন। আজও বলছেন। আমি কি সত্যিই এরকম খারাপ লোক? আমার কিছু দোষ আছে আমি জানি। আপনি আমাকে খুব কাছ থেকে দেখেছেন। আমাকে আপনার এতটাই খারাপ মনে হয়? না, আপনি খারাপ হবেন কেন? আপনি স্বর্গের ফেরেশতা। আপনি কত মানুষের উপকার করে বেড়ান। আপনি মহৎ। আপনি টাকা-পয়সার হিসেব রাখেন না। লোকে এইসবই জানে। কিন্তু আপনার মন যে সন্দেহে ভরা তা লোকে জানে না। আপনি ভাবির চরিত্র নিয়ে মিথ্যে সন্দেহ করেছেন। তার নামে অপবাদ দিয়েছেন। মিথ্যা সন্দেহ? অপবাদ? আপনি টাইগারের সঙ্গে আপনার ভাবির সম্পর্কের কথা কিছু শুনেছেন?
টাইগার? টাইগার কে? ঢাকার একটি ছেলে। তার কথা আপনি কিছু শোনেননি? জুলেখা তাকে চিঠি লিখত। তবু তা জেনেও আমি জুলেখাকে সন্দেহ করিনি। শুধু জিজ্ঞেস করেছিলাম, টাইগারের কথা সে আমাকে কিছু বলেনি কেন? এইটুকু জিজ্ঞেস করা কি অপরাধ? শুধু এইটুকুই না, আরো অনেক কিছু করেছেন নিশ্চয়ই। শুধু শুধু কেউ বিষ খেয়ে মরতে যায় না। যদি বলি বিষ খাওয়ার ঘটনাটা একটা ফাঁস, তাকে ঘুমের ট্যাবলেট কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন? আপনি দেন নাই। আমার মায়ের মেডিসিন বক্স থেকে সে মাত্র 9টা ভ্যালিয়াম নিয়েছিল। তাতে বড় জোর টানা 24 ঘন্টা ঘুম হয়। ওই ফার্স্টটা সে করেছিল এখান থেকে চলে যাবার জন্য, যাতে শ্বশুর শাশুড়ির সেবা করতে না হয়। হো, আপনি ভাবিকে এতটাই সন্দেহ করেন? তাহলে আপনার সঙ্গে আর এ বিষয়ে কথার কোনো প্রয়োজনই নেই। অনেক রাত হয়েছে, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। দাঁড়ান ওমর সাহেব, আর একটু কথা আছে। আপনি ধীর স্থির মানুষ, আপনি আমার চেয়ে বেশি বোঝেন। জুলেখাকে কি করে ফিরিয়ে আনা যায় একটা বুদ্ধি দিন। সে যে চলে গেল, সে ব্যাপারে আপনার নিশ্চয়ই কোনো ভূমিকা ছিল। তার ফিরে আসার ব্যাপারেও আপনার কোনো ভূমিকা থাকা দরকার। আপনি এই কথা বলছেন? আপনার মনটাকে নগ্ন করে ফেললেন, আর চেপে রাখতে পারলেন না। জানতাম আপনি আমার নামেও মিথ্যা অপবাদ দেবেন। আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছি। যেটুকু উপকার করা সম্ভব করেছি। তার বিনিময়ে আপনি আমাকে এই উপহার দিলেন? এর মধ্যে আপনি লোকের কাছে আমার নামে বলে বেড়াচ্ছেন? না না, শুনুন ওমর সাহেব, আমি তো কাউকে কিছু বলিনি। হ্যাঁ বলেছেন। আপনি বলেছেন, আপনার আম্মা বলেছেন, আপনারা আমার চরিত্র সম্পর্কে দুর্নাম ছড়াচ্ছেন। আপনার স্ত্রী চলে গেছে, এখন আপনি আপনার দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চান। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনো সম্পর্ক রাখবো না আপনাদের সঙ্গে। কামাল উঠে ওমরের হাত ধরতে গেল। ওমর এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। কয়েকদিনের মধ্যে ওমর তল্পা গুটিয়ে চলে গেল অন্য অ্যাপার্টমেন্টে। কামাল একদম একা। তাকে নিয়ে চারদিকে ফিসফাস চলছে, কেউ তার বাড়িতে আসে না। এই সময় নানা লোকে নানান রকম উপদেশ দিতে কার্পণ্য করে না। কেউ বলল, কামাল, তুমি ওকে টাকা পাঠানো বন্ধ করে দাও, দেখবে ঠিক সুর সুর করে ফিরে আসবে। সে তোমার সঙ্গে কথা বলে না, অথচ টাকা তো ঠিকই নেয়। কেউ বলল, কামাল, তোমার একটু শক্ত হওয়া উচিত ছিল। মেয়ে মানুষ হলো শক্তের ভক্ত। কোথায় তোমার বউ তোমাকে ভয় পাবে, না তুমিই তাকে ভয় পাও। তুমি রটিয়ে দাও যে তুমি আরেকটা বিয়ে করবে, তারপর দেখো সে কিরকম দৌড়ে চলে আসে। সবচেয়ে ভালো বুদ্ধি দিলেন এক জার্মান মহিলা। তিনি বাংলাদেশের ডাক্তার শাহাবুদ্দিনকে বিয়ে করেছেন। ডক্টর শাহাবুদ্দিন সম্পর্কে কামালের চাচা হন। এই জার্মান মহিলার নাম গার্ট্রুড। এখন তিনি প্রবীণা। কামালের সব কথা সহানুভূতির সঙ্গে শুনে তিনি বললেন, কামাল, এখন কিছুদিন তোমাদের মধ্যে দূরত্ব রাখা দরকার। অন্তত 2-3 মাস তুমি ওর সঙ্গে দেখা করো না, চিঠি লিখো না, ফোনেও কথা বলো না। তোমরা দুজনেই নিজেদের মনের সঙ্গে বোঝাপড়া করো, তারপর সব ঠিক হয়ে যেতে পারে। সময়ের ব্যবধান আর দূরত্বই হলো ভালোবাসার ফাটল সারাবার শ্রেষ্ঠ ওষুধ। এতক্ষণ আমি পড়ে শোনালাম ভালোবাসা প্রেম নয় উপন্যাসটির 4র্থ পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।